গল্পের শুরুতেই একজন মানুষকে দেখানো হয় যার নাম এরিক। এরিক ট্রেনে কোথাও যাচ্ছিল, তার সামনের সিটে একটি মেয়ে বসেছিল যার নাম প্যাট্রিসিয়া। এরা দুজনেই কথা বলতে শুরু করে, আর ধীরে ধীরে এদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। অনেক তাড়াতাড়ি এদের বন্ধুত্ব ভালোবাসায় পরিণত হয়। এরা দুজনেই বিয়ে করে নেয়। এবার একদিন যখন এরিক নিজের ঘরে ঘুমিয়ে থাকে, তখন তার চোখ খুলে সে দেখে তার সামনে একজন জাপানি সৈনিক আছে। ওই জাপানি সৈনিকটি এরিককে একটি কারাবাস ক্যাম্পে নিয়ে যায়, যেখানে আগে থেকে অনেকগুলো ব্রিটিশ কয়েদি থাকে। এরপরে তারা এরিককে একটি রুমে নিয়ে যায়। ওই রুমটিকে দেখে এরিক অনেক ভয় পেয়ে যায় এবং চিৎকার করতে শুরু করে। এরপরে আমাদেরকে দেখানো হয় এরিক নিজের রুমেই আছে। আসলে এটা তার একটা হ্যালুসিনেশন ছিল, অর্থাৎ সে একটা স্বপ্ন দেখছিল। এখন আসলে সে নিজের রুমেই আছে। এখানে এরিকের শব্দ শুনে সেখানে তার বউ প্যাট্রিসিয়া চলে আসে। সে তাকে জিজ্ঞেস করে কি হলো, কিন্তু এরিক এই ব্যাপারে তার বউকে কিছুই বলতে চায় না। এরিককে দেখানো হয় তার মন সব সময় কোথাও যেন একটা হারিয়ে থাকে। এমন লাগে যে তার অতীতে যেন কিছু এমন একটা হয়েছে যেটা আজ অবধি তার সাথে চলছে, সে চেয়েও কখনো সেটা থেকে বের হতে পারেনি। প্যাট্রিসিয়া অনেকবার তাকে জিজ্ঞেস করার চেষ্টা করে, কিন্তু এরিক এ ব্যাপারে তাকে কিছুই বলে না। প্যাট্রিসিয়া এবার একটি ক্লাবে যায় যেখানে এরিক অনেকবার যেত। ওখানে প্যাট্রিসিয়া এরিকের বন্ধু ফিলের সাথে দেখা করে। সে তার কাছে জানতে চায় যে তার হাসব্যান্ড এরিকের সাথে এমন কি হয়েছে যে সে এখনও সেটা থেকে বের হতে পারেনি। ফিল তাকে সবকিছু বলতে শুরু করে দেয়। আর গল্পটি এখান থেকে চলে যায় সাল 1942-এ, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল। এরিক একজন ব্রিটিশ আর্মি অফিসার থাকে। তার পোস্টিং সিঙ্গাপুরে ছিল, কিন্তু খুব তাড়াতাড়ি সেখানে জাপানি সৈনিকরা এসে সেই জায়গাটিকে দখল করে নেয়। আর সেখানে যতগুলো ব্রিটিশ আর্মি অফিসাররা থাকে তাদের সবাইকে বন্দী বানিয়ে জাপানি প্রিজন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে তাদের দিয়ে অনেক কঠিন কাজ করানো হয়। আসলে জাপানিরা থাই বার্মা রেল ট্র্যাক বানাচ্ছিল, যেটি থাইল্যান্ড থেকে বার্মা অবধি যাবে, যার দূরত্ব হবে 415 কিলোমিটার। এখানে যারা কাজ করছিল তারা সবাই ওয়ার প্রিজনার ছিল। তাদের অবস্থা খুবই খারাপ থাকে, কারণ তাদের দিয়ে দিনরাত কাজ করানো হতো। এখানকার কাজ অনেক বেশি কঠিন থাকে। আর এক রাতে ব্রিটিশ প্রিজনাররা নিজেদের মধ্যে কথা বলে তারা বুঝতে পারে যে এখানে থেকে তাদের পালানোটা একদম অসম্ভব। তাই তারা এখানে একটি রেডিও বানাবে, আর রেডিও এখানে শুধুমাত্র এরিক বানাতে পারবে, আর তার জন্য তাদের অনেকগুলো জিনিসের দরকার। এখানে সাইডে ইলেকট্রিকের অনেকগুলো কাজ চলতে থাকে। তারা এক এক করে রেডিওর সমস্ত পার্ট একত্রিত করে নেয়। এরিক রেডিও বানিয়েও নেই। আসলে তাদের রেডিও বানানোর মুখ্য কারণটি হচ্ছে যে তারা জানতে চায় তাদের বাইরে কি হচ্ছে, ব্রিটিশারদের ওয়ারে কি পজিশন আছে, যাতে এখানে যতজন বন্দী আছে তাদের একটা সঠিক ইনফরমেশন এবং আশা দেওয়া যায়। এবার যখন এদের রেডিও তৈরি হয়ে যায়, তারা জানতে পারে যে আমেরিকাও যুদ্ধে যুক্ত হয়েছে, আর তারা ইংল্যান্ডের সাহায্য করছে, সবাই মিলে জার্মানি এবং জাপানের বিরুদ্ধে লড়ছে। কিন্তু শীঘ্রই জাপানিরা জেনে যায় যে এখানে ক্যাম্পে কেউ রেডিও বানিয়েছে। তারা পুরো ক্যাম্পে খুঁজাখুঁজি করে এবং তারা রেডিওটি পেয়েও যায়। জাপানিদেরকে 4 জনের ওপরে সন্দেহ থাকে। তাদের মধ্যে একজন এরিকও থাকে, আর দ্বিতীয় ব্যক্তিটি সে থাকে যার নাম ফিল আছে, যে এরিকের বুকে এই পুরো গল্পটি বলছে। এদিকে জাপানি সৈনিকরা ওই 4 জনের মধ্যে একজনকে এত মারে যে সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। আর এর আগে তারা এই 3 জনের মধ্যে আর অন্য কাউকে মারত, তার আগেই এরিক নিজেই সামনে এগিয়ে আসে, কারণ সে চায় না যে তার 2 সাথীর মধ্যে কাউকে মারা হোক। আর জাপানিজরা এরিককে খুব খারাপভাবে মারতে শুরু করে। তারা এরিককে এতক্ষণ মারে যতক্ষণ না এরিক অজ্ঞান হয়ে যায়। কিন্তু এখানে সবাই জানে যে এগুলো এত সহজেই এখানে শেষ হয়ে যাবে না। এখানে মিলিটারি ক্যাম্পে যে সিক্রেট পুলিশওয়ালা থাকে যার নাম ক্যাম্পেটাই আছে, সে এরিককে বলে, তুমি অপরাধী আছো, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু তুমি যদি তোমার সমস্ত অপরাধ স্বীকার করে নাও তাহলে হতে পারে আমরা তোমার সমস্ত অপরাধ ক্ষমা করে দেব। আসলে এদেরকে মনে হয় এরিক রেডিওটি বাইরে সন্দেশ পাঠানোর জন্য বানিয়েছে। ক্যাম্পেটাই এরিকের 2টাই হাত দড়ি দিয়ে বেঁধে দেয়, আর দড়ির অন্য সাইডটি তার গাড়িতে বেঁধে দেয়। এরিকের 2টি হাতেই কিন্তু ফ্র্যাকচার থাকে, তা সত্ত্বেও সে তার ওপর কোন দয়া করে না, আর সে তাকে টানতে টানতে সেই রুমের বাইরে নিয়ে যায়, যেটি আজও 30 বছর পরেও প্রেজেন্ট টাইমেও এরিক অনেকবার দেখতে পাই। এই রুমের ভেতরে নিয়ে গিয়ে এরিককে জিজ্ঞাসাবাদ করা হয়। তাকে জিজ্ঞাসা করা হয় সে রেলওয়ের নকশা কেন বানিয়েছে। আসলে এরিক কিন্তু একটি রেলওয়ের নকশাও বানিয়েছিল, আর সেটিকে একটি বাঁশের ভেতরে লুকিয়ে দিয়েছিল। কিন্তু পরে যখন সে নকশাটি খুঁজতে যায় সে পায় না, সেটি জাপানি সৈনিকরা পেয়ে নিয়েছিল।
এখানে এরিক ক্যাম্পেটাইকে বলে রেলওয়ে তাকে অনেক পছন্দ, এই নকশাটি সে নিজের জন্য বানিয়েছিল, কিন্তু ক্যাম্পেটাই তার কথাটি বিশ্বাস করে না। সে তাকে বলে তুমি এই ইনফরমেশনটি শত্রুকে পাঠাতে চেয়েছিলে, কিন্তু এরিক তাকে জিজ্ঞেস করে আমি ইনফরমেশন আমার লোকদেরকে কিভাবে পাঠাবো। ক্যাম্পেটাই তাকে বলে এই রেডিওর মাধ্যমে। এরিক তাকে বলে রেডিওটি শুধু শোনার জন্য আছে, এটা থেকে কোনো ইনফরমেশন পাঠানো যাবে না। কিন্তু ক্যাম্পেটাই তার কোথায় বিশ্বাস করে না। সে জানতে চায় এরিক ইনফরমেশন এখান থেকে কাকে পাঠাচ্ছিল এবং কোন কোন ইনফরমেশন এখনও অবধি পাঠিয়েছে, কিন্তু এরিকের কাছে কোনো উত্তর থাকে না। ক্যাম্পেটাই তার কোনো কোথায় বিশ্বাস করে না, আর সে এরিককে বাইরে নিয়ে যায়, যেখানে বাঁশের খাঁচা থাকে, সেখানে আরও অনেকগুলো বন্দী থাকে। তার ভেতরে এরিককে বন্ধ করে দেওয়া হয়। এখানে এরিককে না খাবার দেওয়া হয়, না জল দেওয়া হয়, পাশাপাশি তাকে অনেক টর্চারও করা হয়। তার মুখের ভেতর একটি পাইপ ভরে জোরে প্রেসার দিয়ে জল ছাড়া হয়, যাতে সে মৃত্যুকে এক্সপেরিয়েন্স করতে পারে। এতে এরিকের অনেক বেশি কষ্ট হয়। ক্যাম্পেটাই তাকে বারবার একটাই প্রশ্ন জিজ্ঞেস করে সে রেডিও কেন বানিয়েছিল, কিন্তু এরিকের কাছেও একটাই উত্তর থাকে, সে তার ঘরের, তার দেশের ইনফরমেশন শুনতে চেয়েছিল, এই কারণে রেডিও বানিয়েছি। কিন্তু তার কথা কেউ সেখানে বিশ্বাস করে না। তাকে বাইরে নিয়ে গিয়ে বাঁশের খাঁচার উপর ঘুমিয়ে এতটা মারা হয় যে সে তার পায়ে দাঁড়াতেও পারে না। দুইজন সৈনিক তাকে ভেতরে রুমে নিয়ে যায়। কয়েকদিন ধরে তার সাথে এমনই হয়। আরেকদিন যখন সে বাঁশের খাঁচার ভেতরে থাকে, তখনই তাকে আকাশ থেকে কিছু প্যারাসুট মাটিতে নামতে দেখা যায়। আসলে ব্রিটিশ সৈনিকরা এখানে পৌঁছে গেছে। ওরা এখানে থাইল্যান্ডের সমস্ত এলাকাকে নিজের আন্ডারে করে নেয়, আর তারা সেই ওয়ার প্রিজেনার ক্যাম্পে পৌঁছে যায়, যেখানে ব্রিটিশ সৈনিকদেরকে বন্দী করে রাখা হয়েছিল। সেখানে ব্রিটিশ সৈনিকদের একদম পুরো অবস্থা খারাপ থাকে। এবার এখানে যতজন জাপানি সৈনিকরা থাকে, যাদের ধরা হয়েছে, তাদের সবাইকে একটি লাইনে দাঁড় করানো হয়, আর তাদেরকে বলা হয়, তোমরা আমাদের সৈনিকের সাথে যেটা করেছ সেটি মানুষত্বের অধিকারের বিরুদ্ধে, তাই তোমাদের সবাইকে ব্যাংককে পাঠানো হবে, সেখানে তোমাদের শাস্তি ঠিক করা হবে। আবার গল্পটি প্রেজেন্টে ফিরে আসে, যেখানে ফিল প্যাট্রিসিয়াকে পুরো গল্পটি বলছিল। এখন প্যাট্রিসিয়া বুঝতে পেরে যায় তার স্বামীর সাথে কি হয়েছিল, যার কারণে তার স্বামী এখনও সেই ভয়ঙ্কর অতীত থেকে বের হতে পারেনি। সে তার ঘরে গিয়ে তার স্বামীর সাথে অনেক ভালোবাসার সাথে কথা বলে আর তাকে সিম্প্যাথি দেখায়, কিন্তু আজও এরিকের স্টেট অফ মাইন্ড সেখানেই থাকে। সে সেই দুঃখ বেদনা কষ্টের কথাই ভাবতে থাকে যেটি তার সাথে থাইল্যান্ডে হয়েছিল। এদিকে সেই রাতেই ফিল এরিকের কাছে আসে আরেকটি নিউজ পেপার দেখায়। সেই নিউজ পেপারে ক্যাম্পেটাইয়ের একটি ফটো থাকে। সে এরিককে বলে ও এখনও জীবিত আছে, ও থাইল্যান্ডের সেই প্রিজনার ক্যাম্পে ট্যুরিস্ট গাইড হয়ে আছে, যেখানে সে আমাদের সবাইকে টর্চার করেছিল। ফিল এরিককে বলে তোমাকে ওখানে যেতে হবে, তোমাকে বদলা নিতে হবে। আসলে এরিকের একটি পরিবার আছে, তার বউ আছে, তাই সে যেতে চায় না। কিন্তু ফিল তাকে বলে তোমার মনে আছে জাপানিজরা আমাদেরকে যখন বন্দী বানিয়েছিল, তখন তারা বলেছিল তোমরা যদি পুরুষ থাকো তাহলে তোমরা সারেন্ডার করার আগেই নিজেকে মেরে দিতে, কিন্তু আমরা তাদেরকে বলেছিলাম আমরা জীবিত থাকব যাতে তোমাদের থেকে বদলা নিতে পারি, তোমাদের সাথে লড়াই করতে পারি। আর এখন সেই সময়টি চলে এসেছে। আর এটা বলেই সে সেখান থেকে চলে যায়। কিন্তু এরিক যেরকম দুঃখ বেদনা কষ্টের সাথে দিন কাটাচ্ছে, ঠিক তেমনি ফিলও সেই দুঃখ বেদনা কষ্ট নিয়ে বেঁচে আছে। কিন্তু এবার সে এই স্মৃতিগুলোকে আর হ্যান্ডেল করতে পারে না, তাই সে আত্মহত্যা করে। ফিলের মৃত্যুর পর এরিক ডিসাইড করে সে থাইল্যান্ড যাবে, এবং সে থাইল্যান্ড চলেও আসে। আর সে সেই ওয়ার ক্যাম্পে যায় যেখানে তাকে বন্দী করে রাখা হয়েছিল। এখন এটাকে একটি মিউজিয়াম বানানো হয়েছে। এরিক দেখে যেভাবে তখন রেলওয়ে ট্র্যাক বানানোর জন্য তাদেরকে দিয়ে কাজ করানো হতো, ঠিক সেই রকমই এখানে স্ট্যাচু বানানো হয়েছে। আর এখানে সে ক্যাম্পেটাই কেউ দেখতে পায়। ও এখানে ট্যুরিস্ট গাইড আছে। ও এখানে ট্যুরিস্টদেরকে বুদ্ধিসম এবং এখানে হয়ে থাকা ঘটনার ব্যাপারে বলতে থাকে। ও বলে এটি তার জন্য তীর্থস্থলের মতো জায়গা, আর এটা তার ৫৭ বার হচ্ছে এখানে আসা। এবার এখানে সন্ধ্যা হয়ে যায় আর মিউজিয়াম বন্ধ হয়ে যায়। আর তখন এরিক ক্যাম্পেটাইয়ের সামনে যায়, কিন্তু সে এরিককে চিনতে পারে না। কিন্তু খুব শীঘ্রই সে এরিককে চিনতে পেরে যায়। সে বুঝতে পারে সেই ৩০ বছর আগের বন্দী, যে এই ক্যাম্পে ছিল, যেখানে ক্যাম্পেটাই তাকে অনেক টর্চার করেছিল। এখন এরিক তাকে বসতে বলে ক্যাম্পেটাইও সেখানে বসে যায়, ঠিক সেরকম যেরকম আজ থেকে ৩০ বছর আগে সে এরিককে বসতে বলেছিল তার সামনে। এখানে ক্যাম্পেটাই পুরোপুরিভাবে বদলানো লাগে। সে আগে থেকে অনেক শান্ত এবং চুপচাপ আছে। এরিক তাকে জিজ্ঞাসা করে
সে এখনো জীবিত কেন আছে? আর এখান থেকে আমাদেরকে আরেকবার ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সেই সময় যখন ইংল্যান্ডের সেনা এখানে এসেছিল আর জাপানি সৈনিকদেরকে একটি লাইনে দাঁড় করিয়েছিল, আর তখনই ক্যাম্পেটাই বলে সে একজন ট্রান্সলেটর, আমি জাপানি এবং ইংলিশ দুটোই জানি। ব্রিটিশ অফিসার বলে তুমি কি ক্যাম্পেটাই? ক্যাম্পেটাই মিথ্যা কথা বলে দেয় যে সে ক্যাম্পেটাই নয়, আর না আমি তার সাথে কাজ করেছি। আর তখনই ব্রিটিশ অফিসার তাকে লাইনের সাইডে দাঁড় করিয়ে দেয়, কারণ তাদের একটি ট্রান্সলেটরের দরকার থাকে যাতে তাদেরকে জাপানি কথা বুঝিয়ে দিতে পারে। আর এইভাবে ক্যাম্পেটাই এর জীবন বেঁচেছিল। ও এরিককে বলে তাদেরকে রেলওয়ে ট্র্যাকের পাশে অনেকগুলো ডেড বডি পাওয়া গেছিল। ও এটাও বলে যে এই ব্যাপারে তার কিছুই জানা ছিল না। পরে যখন সে এই ডেড বডিগুলি দেখে তার অনেক আফসোস হয়। এই কারণেই সে ওয়ার ক্যাম্পে ট্যুরিস্ট গাইড হিসাবে কাজ করে, কারণ সে চায় না ওয়ার্ল্ড ওয়ার 2 যেগুলি ট্রেজারি হয়েছিল সেটি যাতে বিশ্ব ভুলে না যায়। বিশ্বকে এটা মনে রাখতে হবে যাতে এটা আবার কখনো না হয়। এই কথাগুলো শুনে এরিক রেগে যায়। সে বলে তোমরা যেটা করেছিলে সেটা ট্রেজারি না, বরং সেটা ক্রাইম ছিল, তুমি একটা ক্রিমিনাল। এরপরে এরিক দাঁড়িয়ে যায় আর মিউজিয়ামে সেই লাঠি যেই লাঠি দিয়ে এরিককে 30 বছর আগে মারা হতো সে ওটাকে ভেঙে দেয়। এখানে একটি ব্লকও থাকে যেখানে হাত পা রেখে ভেঙে দেওয়া হতো। সে ক্যাম্পেটাইকে সেখানে হাত রাখতে বলে ক্যাম্পেটাই চুপচাপ তার হাতটি রেখে দেয়। আর এখন এরিক তার হাত ভাঙতে যায়, কিন্তু এর আগে লাঠি তার হাতে লাগতো সে লাঠিটিকে সাইডে মেরে দেয়, কারণ সে ক্রিমিনাল না। এখানে ক্যাম্পেটাই সব কোথায় মানছে, কারণ সে আগে যা করেছে তা নিয়ে অনেক গিল্টে আছে। এই কারণেই সে তেমনি করে যেমন তাকে এরিক করতে বলে। এবার এরিক তার গলায় একটি চাকু লাগিয়ে দেয়, কিন্তু সে তাকে একবার আবারও ছেড়ে দেয় আর বাইরে নিয়ে এসে তাকে সেই বাসের খাঁচায় ভরে দেয় যেখানে ক্যাম্পেটায় তাকে 30 বছর আগে ভরেছিল। এবার এরিক সেই রুমে যায় যে রুমটি সে বারবার স্বপ্নে দেখতে পায়, যেখানে তাকে সবচেয়ে বেশি টর্চার করা হয়েছিল। আর ওখানে সেই পাইপটিও থাকে যেটা দিয়ে তার মুখে জল ভরে দেওয়া হতো, আর তাকে সবকিছু মনে চলে আসে যেটি তার সঙ্গে হয়েছিল। সে বাইরে এসে ক্যাম্পেটায়ের খাঁচার কাছে বসে যায়। ক্যাম্পেটাই তাকে বলে তুমি সেই মানুষ যে আমাকে সবকিছু সত্যি বলেছিলে। যুদ্ধের সময় সরকার আমাদেরকে মিথ্যা কথা বলেছিল। আমাদেরকে বলা হয়েছিল যদি আমরা যুদ্ধ জিতে যাই তাহলে আমাদেরকে সম্মান দেওয়া হবে। আমাকে বলেছিল আমেরিকা জাপানের সমস্ত শহর ধ্বংস করছে, ওখানকার লোক খিদায় মরছে। আসলে যুদ্ধের সময় সরকার নিজের সৈনিকদের এইভাবেই ব্রেন ওয়াশ করে থাকে, তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে যুদ্ধই হল সবকিছু, কিন্তু সত্যিটা এর একদম বিপরীত হয়। এরিক এবার বুঝতে পেরে যায় যেরকম দুঃখের সাথে সে জীবন কাটাচ্ছে ঠিক তেমনি ক্যাম্পেটাইও তার পশ্চাতাপের আগুনে জ্বলছে। এই কারণে সে তাকে সেখানেই ছেড়ে চলে যায়। এখন সে সেই রেলওয়ে ব্রিজের উপর দাঁড়িয়ে যায় যেখানে সে এবং তার সাথীরা মিলে কাজ করেছিল। তার কাছে যে চাকুটি থাকে সেটি সে নদীতে ফেলে দেয় আর ঘুরে আবার ব্রিটেন চলে আসে, যেখানে সে ক্যাম্পেটাইয়ের একটি লেটার পায়। লেটারটিতে ক্যাম্পেটাই লিখেছে তার মনে এখনও গিল্ট রয়েছে, যেগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হয়েছিল বা সে করেছিল তার জন্য তার মনে এখনও পশ্চাতাপ রয়েছে। এই কারণে সে তার কাছে ক্ষমা প্রার্থনা করে। লেটার পাওয়ার পর এরিক আবার থাইল্যান্ডে যায়। সে ক্যাম্পেটাইয়ের সাথে দেখা করে সে ক্যাম্পেটাইকে তার ভুলের জন্য ক্ষমা করে দেয়। আর এর পাশাপাশি সে তাকে বলে তুমি অনেক সাহসী লোক, যে যুদ্ধ শেষ হওয়ার পরেও ট্যুরিস্ট গাইড হয়ে লোককে বোঝানোর চেষ্টা করে যে যুদ্ধ শুধু ধ্বংস নিয়ে আসে। ক্যাম্পেটাই এগুলো শুনে তার চোখের জল থামতে পারে না। এরিক তাকে তার গলার সাথে লাগিয়ে নেয় আর তারা ক্যাম্পেটাইয়ের মৃত্যু অবধি অর্থাৎ 2011 অবধি একসাথে বন্ধু হয়ে থাকে। এটিই ছিল পুরো গল্প দ্য রেলওয়ে ম্যানের।